প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএইচ এর সহজ উপস্থাপন বা কোয়ালিটেটিভ ইন্ট্রোডাকশন টু পিএইচ। এই পিএইচ ব্যাপারটা কি সেটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ পিএইচটা আমাদের জীবনে খুবই কাজে লাগে। এই পিএইচ কথাটার অর্থ কী, যেমন 1909 খ্রিস্টাব্দের বিজ্ঞানী সোরেনসেন পিএইচ স্কেলের প্রবর্তন করেন। জার্মান শব্দ পোটেঞ্জ, যার অর্থ হচ্ছে ক্ষমতা, তা থেকে পিএইচ এর পি অক্ষরটি এবং H3O+ আয়নের গাঢ়ত্ব থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং পিএইচ শব্দটির পুরো ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল ফর হাইড্রোজেন, পিএইচ। এই পিএইচ ব্যাপারটাকে সেটা আমাদের খুব জানতে হলে কয়েকটা জিনিস জানতে হবে। একটি দ্রবণ আম্লিক না ক্ষারকীয় তা নির্ভর করে দ্রবণে উপস্থিত H+ এবং OH- আয়নের উপর। প্রত্যেক দ্রবণে H+ এবং OH- আয়ন উপস্থিত থাকে। যদি H+ আয়নের পরিমাণ OH- আয়নের থেকে বেশি হয় তাহলে দ্রবণটি আম্লিক হয়। আবার যদি দ্রবণে OH- আয়নের পরিমাণ H+ আয়নের থেকে বেশি হয় তাহলে দ্রবণটি ক্ষারকীয় হয়। আবার দ্রবণের অম্লত্বের এবং ক্ষারকীয়ত্বের তীব্রতা দ্রবণে উপস্থিত H+ এবং OH- আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশুদ্ধ জল সামান্য মাত্রায় বিয়োজিত হয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করে, যা সমীকরণ দ্বারা দেখানো যায়। H2O এটা ভেঙে গিয়ে তৈরি হয় H+ প্লাস OH-। বিশুদ্ধ জলের বিয়োজনে উৎপন্ন H+ এবং OH- আয়নের সংখ্যা সমান হয়। বিশুদ্ধ জল কিন্তু প্রশম প্রকৃতির হয়, কিন্তু জলে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে উৎপন্ন দ্রবণ যথাক্রমে আম্লিক বা ক্ষারীয় প্রকৃতির হয়। জলের মধ্যে যদি সামান্য অ্যাসিড দিয়ে দিই তাহলে সেটা অ্যাসিডিক হবে, জলের মধ্যে যদি সামান্য ক্ষার দিয়ে দিই তাহলে সেটা ক্ষারকীয় হবে, ঠিক আছে। দ্রবণের পিএইচ, এই পিএইচ ব্যাপারটা খুব ভালোভাবে জানতে হবে। যেমন দেখো, কোনো জলীয় দ্রবণে H3O+ বা H+ আয়নের মোলার গাঢ়ত্বের H3O+ বা H+ ধনাত্মক লগারিদমকে এই দ্রবণের পিএইচ বলে। এখানে একটা ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটা তোমাদের জানতে হবে, যে পিএইচ হলো -log, এটা 10 বেস বলে H+, বা পিএইচ -log 10 বেস H3O+, ঠিক আছে। কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা দ্রবণটি প্রশম কিনা তা মাপা হয় পিএইচ স্কেলের সাহায্যে, ঠিক আছে। এই পিএইচ স্কেল দিয়ে সাহায্যে আমাদের বলতে পারবো যে দ্রবণটি ক্ষারকীয় না অ্যাসিডিক না বেসিক, ঠিক আছে। তাহলে অ্যাসিডিক, তাহলে আমাদের এই পিএইচ ব্যাপারটা বোঝা যায় যে কতটা সে অ্যাসিডিক, কতটা তীব্র অ্যাসিডিক রয়েছে, বা অম্লত্ব তার কতটা সেটা কিন্তু বোঝা যায়, বা ক্ষারিক কতটা সেটা আমাদের পিএইচ স্কেল দিয়ে বুঝতে পারি, ঠিক আছে। তাহলে পিএইচের সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে -log 10 বেস H+, বা পিএইচ -log 10 বেস H3O+, এটা আমরা বলতে পারি। পিএইচ স্কেল কি কেমন হয় সেটা একটু আমাদের জানা প্রয়োজন রয়েছে। যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা প্রশম কি না তার পরিমাপ করা হয় পিএইচ স্কেল বলে, তাকে পরিমাপ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। প্রশম দ্রবণের, যেমন জলের পিএইচের মান হয় 7, আম্লিক দ্রবণের মান পিএইচ মান 7-এর থেকে কম 0 পর্যন্ত, দেখো 7 থেকে 0 পর্যন্ত এটা হবে অ্যাসিড, ঠিক আছে, এবং 7 থেকে 14 পর্যন্ত হবে এটা হচ্ছে ক্ষারকীয়। তাহলে অ্যাসিডের তীব্রতা যত এদিকে যত যাবে তত কিন্তু কমে তার তত তীব্রতা বাড়বে। এইদিকে প্রশম দেখো, প্রশম যত এদিকে ডান দিকে যাবে তত তীব্রতা তার বাড়বে, ঠিক আছে। তাহলে আম্লিক দ্রবণের পিএইচের মান 7-এর থেকে কম 0 পর্যন্ত, এবং ক্ষারকীয় দ্রবণের পিএইচ মান 7-এর থেকে বেশি 14 পর্যন্ত। পিএইচ স্কেল কেমন হয় তার নিচে দেখানো যায়। পিএইচ স্কেল এটা 7 নম্বরটা হবে প্রশম মানে হচ্ছে ক্ষারকীয়, আম্লিকও নয় এবং ক্ষারকীয় নয়, এবং 7-এর বেশি যখনই হবে তখন ক্ষারকীয়। 14 সব থেকে বেশি ক্ষারকীয়, এবং এখানে 0 সব থেকে বেশি অ্যাসিডিক বা তার অম্লত্ব তার সব থেকে বেশি। এই দ্রবণের পিএইচ 3 এবং অন্য একটি দ্রবণের পিএইচ 5 হলে বুঝতে হবে দুটি দ্রবণে আম্লিক, কিন্তু প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা বেশি আম্লিক। তাহলে বেশি আম্লিক হতে হলে বাঁ দিকে যেতে হবে, আর বেশি ক্ষারকীয় যেতে হলে ডান দিকে যেতে হবে। তাহলে 0 প্রথম হচ্ছে 7 থেকে যদি কম হয়, যত কম হবে তত বেশি তীব্র অ্যাসিড হবে, আর 7 থেকে যত বেশি হবে তত তীব্র কী হবে, ক্ষারক হবে। এটা আমরা এইখান থেকে জানতে পারছি। এবং কী আছে, আবার দুটি দ্রবণের পিএইচের মান যথাক্রমে 8 এবং 12 হলে বুঝতে হবে দুটি দ্রবণের পিএইচের মান যথাক্রমে 9 এবং 12 হলে বুঝতে হবে দুটি দ্রবণই ক্ষারকীয়। কিন্তু
প্রথম দ্রবণ অপেক্ষা দ্বিতীয় দ্রবণটি বেশি ক্ষারকীয়, যত বেশি হবে তত বেশি হবে। বিজ্ঞানীরা এক ধরনের কাগজ তৈরি করেছেন যাকে পিএইচ কাগজ বা পিএইচ পেপার বলে। প্রথম দ্রবণে পিএইচ কাগজ ডুবিয়ে তার রং দেখে দ্রবণটি আম্লিক না ক্ষারকীয় না প্রশম তা নির্ণয় করা যায়। তার মানে পিএইচ কাগজ দিয়ে আমরা বলে দিতে পারি যে কোনটা আম্লিক বা কোনটা ক্ষারকীয় বা কোনটা অ্যাসিডিক কোনটা বেসিক। যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে আমাদের তিনটে যে দ্রবণ দেওয়া আছে। পাতিলেবুর রস যদি 7-এর কম হয় পিএইচের মান, তাহলে সেটা আম্লিক হবে। চুন জল 7-এর বেশি, তাহলে ক্ষারকীয় হবে। ভিনেগারের জলীয় দ্রবণ 7-এর কম হয়, তাহলে আম্লিক হবে। তাহলে দেখো এই পিএইচ স্কেল দিয়ে আমরা বলতে পারবো যে কোনটা আম্লিক এবং কোনটা প্রশম, কোনটা ক্ষারকীয়। ঠিক আছে, এর পরের পাতে আমরা কী আছে একবার দেখে নিই। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দ্রবণ, তাহলে খাদ্য লবণের জলীয় দ্রবণ কত? 7, তাহলে 7 হচ্ছে আমাদের প্রশম। সোডার জলীয় দ্রবণ 7-এর বেশি, 7-এর বেশি হলে ক্ষারকীয় হবে। বিশুদ্ধ জল 7 হয়, তাহলে প্রশম হবে। মানুষের রক্ত 7.4 কাছাকাছি, সেটা কিন্তু প্রশম ধরা হয়। ঠিক আছে, আর কিন্তু জেনে রেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলে H+ ও OH- উভয় প্রকার আয়নের গাঢ়ত্ব হয় 10⁻⁷ মোল পার লিটার। এই কারণে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জলের pH হয় -log কনসেন্ট্রেশন অফ H+, অর্থাৎ -log 10⁻⁷ 7। প্রসঙ্গত উল্লেখ্য, বিশুদ্ধ জলের pH উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে জলের pH কিন্তু কমে যায়। উষ্ণতা বাড়লে জলের pH কিন্তু কমে যায়। এরপরে এটা যেটা জানবো যে আমাদের pH ভ্যালু যেটা বের করলাম, এর আমাদের জীবনে কি তার প্রতিক্রিয়া রয়েছে, কি প্রভাব রয়েছে। দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব, কৃষি ও মৎস্য চাষে pH এর গুরুত্ব, ইফেক্ট অফ pH অন টুথ ডিকে, ইম্পর্টেন্স অফ pH ইন এগ্রিকালচার অ্যান্ড পিসিকালচার। তাহলে দেখো কৃষি এবং মৎস্য চাষে আমাদের কি কাজে লাগে pH, এছাড়া আমাদের টুথ ডিকে, যেটা আমাদের দাঁত যে ক্ষয় হয় সেটা কিন্তু এই pH এর জন্য হয়। ঠিক আছে, দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব। মানবদেহের বিভিন্ন তরলের pH মান বিভিন্ন রকম। আমাদের দেহের সকল কাজ ঠিকমতো সম্পন্ন হতে হলে বিভিন্ন দেহ তরলের pH এর নির্দিষ্ট মান বজায় রাখা দরকার। আমাদের লালারসের pH এর মান হচ্ছে 6.02 থেকে 7.05 এর মধ্যে থাকে। আমাদের লালারসের pH এর মান যদি 6.02 এর কম হয়, অর্থাৎ লালারস যদি আম্লিক হয়, তাহলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের pH এর প্রভাব পড়ে। কৃষি জমি এবং মৎস্য চাষের জলাশয়ে pH এর প্রভাব। তাহলে কৃষি জমিতে কি হয়? চাষের জমিতে কৃষিজমি ও মৎস্য চাষের জলাশয়ে pH এর প্রভাব। চাষের জমিতে অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে মাটি আম্লিক হয়ে যায়। এছাড়া অন্যান্য কারণে মাটি আম্লিক হয়। চাষের জমির মাটি আম্লিক হয়ে গেলে সেই জমিতে চাষ করলে ভালো ফসল পাওয়া যায় না। চাষের জমির মাটির নমুনা নিয়ে জলে গুলে তাতে pH কাগজ ডোবালে দেখা যায় pH এর মান 7-এর কম হয়েছে, তাহলে বুঝতে হবে মাটি কিন্তু আম্লিক। যখন জমিতে পরিমাণ মতো চুন, তখন মাটিতে পরিমাণ মতো চুন প্রয়োগ করতে হবে। এই চুন মাটির অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। কৃষিকার্যের জন্য প্রথমে চাষযোগ্য জমির মাটির pH নির্ণয় করা হয়। মাটির pH এর মান দেখে জমিতে কোনো নির্দিষ্ট ফসলের জন্য কোন সার প্রয়োগ করতে হবে তা ঠিক করা হয়। মাটির pH বৃদ্ধি পেলে ওই মাটিতে অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট ইত্যাদি লবণ যোগ করলে এগুলি আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড উৎপন্নের মাধ্যমে মাটির pH হ্রাস করে। এছাড়া সালফার যোগ করলেও মাটির pH কমে যায়। যেমন জলাশয়ে, যেমন পুকুর, ডোবা, ভেড়ি ইত্যাদি মাছ চাষ করা হয়, সেই সব জলাশয়ের জলের pH 4.5 থেকে 9.5 এর মধ্যে থাকা উচিত। সেই সব জলাশয়ের জল যদি অধিক আম্লিক হয়, তাহলে সেই জলাশয়ে মাছ চাষের পক্ষে উপযুক্ত নয়। জলাশয়ের জলের নমুনা সংগ্রহ করে তার pH এর মান নির্ণয় করে জানতে হবে ওই জল আম্লিক কিনা। যদি জল আম্লিক হয়, তাহলে জলে চুন প্রয়োগ করতে হবে। চুন জলাশয়ের জলের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে আমাদের পুকুর ডোবা যেখানে আমাদের অ্যাসিডিক রয়েছে, যেখানে আমাদের আম্লিক রয়েছে, সেখানে কিন্তু আমাদের চুন দিতে হবে, তাহলে কিন্তু সেটা প্রশম হয়ে যাবে। এবং এই আম্লিক যদি হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে জলজ প্রাণী রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরপরে আমরা অক্সাইডস সম্বন্ধে একটু জানব। অক্সাইডটা কি সেটা একটু জানতে হবে, এবং অক্সাইডে যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেটা কিন্তু আমরা জানব। ঠিক আছে, তাহলে সবথেকে আগে দেখো অক্সাইড কি সেটা একটু জেনে নিই। কোনো মৌল
অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে ওই মৌলের অক্সাইড বলে। অক্সাইডের প্রকারভেদ, অক্সাইডগুলিকে তাদের ধর্মের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যেমন আম্লিক অক্সাইড হয়, ক্ষারকীয় অক্সাইড হয় এবং উভধর্মী অক্সাইড হয়। ঠিক আছে, আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড, যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। ঠিক আছে, অধাতুর সঙ্গে অক্সিজেনের অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় আম্লিক অক্সাইড উৎপন্ন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড ইত্যাদি। যেমন কার্বন ডাইঅক্সাইড প্লাস জল কী তৈরি হবে, কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বন ডাইঅক্সাইড প্লাস 2NH কী তৈরি হবে, সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস H2O। H2 প্লাস H2 কী তৈরি হবে, H2SO3 সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। P2O5 প্লাস 3H2O 2H3PO4 অর্থোফসফরিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে আম্লিক অক্সাইড কোনগুলো। ঠিক আছে, তো এগুলো আম্লিক অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড ইত্যাদি। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কোনগুলো, যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ক্ষারীয় অক্সাইড উৎপন্ন হয়, যেমন সোডিয়াম মনোক্সাইড Na2O, ক্যালসিয়াম অক্সাইড CO ইত্যাদি। Na2O প্লাস H2O 2NaOH, Na2O প্লাস 2HCl 2NaCl প্লাস H2O তৈরি হয়। CO প্লাস H2O 2CaOH2, CaO প্লাস 2HCl CaCl2 প্লাস H2O। উভধর্মী অক্সাইড কোনগুলো, উভধর্মী অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড, যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো কিন্তু উভধর্মী অক্সাইড। Zn প্লাস 2HCl কী হয়, ZnCl2 প্লাস H2O। Zn প্লাস 2NH কী হয়, Na2 ZnO2 প্লাস H2O। Al2O3 প্লাস 6HCl কী হয়, Al2AlCl3 প্লাস 3H2O। Al2O3 প্লাস 2NaOH 2NaAlO2 প্লাস H2O। তাহলে এগুলো কিন্তু উভধর্মী অক্সাইড। তাহলে অক্সাইড আমাদের তিন ধরনের হচ্ছে, একটা হচ্ছে আম্লিক অক্সাইড, একটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, আর একটা হচ্ছে উভধর্মী অক্সাইড। আর এটা কী হচ্ছে, উভধর্মী অক্সাইড। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা পরের যেটা হচ্ছে অ্যাসিডিফিকেশন অফ ওয়াটার ডিউ টু ডিসলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড SO2 and NO2, এটা আমরা পরের ভিডিওতে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আজকে আমরা যেটা করলাম যে পিএইচ এর সহজ উপস্থাপন বা কোয়ালিটেটিভ ইন্ট্রোডাকশন টু পিএইচ সম্পর্কে জানলাম। এছাড়াও যে পিএইচের যে গুরুত্ব আমাদের জীবনে পিএইচের কী গুরুত্ব রয়েছে এবং সেটা পিসিকালচার এবং এগ্রিকালচারে কী কাজে লাগে সেটা সম্পর্কে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমাদের কিছু কোর্স রয়েছে, সেই কোর্স সম্বন্ধে তোমাদের একটু জানাই। দেখো এখানে আমাদের বিভিন্ন কোর্স রয়েছে। আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হলে ভিডিও ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো এখানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই অ্যাপটি ট্যাপ করলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের অ্যাপের মধ্যে অনেক জিনিস রয়েছে, সেটা তোমরা আগেও বলেছি। আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন কোর্স রয়েছে, যে কোর্সগুলো তোমরা সহজেই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই কোর্স আপনি করতে হলে এখানে প্রথমে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেই পাই এডুকেশন গেলে এই ধরনের কোর্স কিন্তু তোমরা দেখতে পাবে। ক্লাস 9-এর সব কোর্স এখানে রয়েছে, প্রতিটি কন্টেন্ট রয়েছে, সব চ্যাপ্টার কিন্তু করে দেওয়া রয়েছে। লাইভ ক্লাস আমরা এখান থেকে লাইভ ক্লাস নিয়ে থাকি। মেজারমেন্ট, ফোর্স সবগুলোতে ভিডিও রয়েছে, সবগুলোর ভিডিও কিন্তু আমরা করে দিয়েছি প্রতিটা চ্যাপ্টারের। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, সাইফনের প্র্যাকটিক্যাল ক্লাস। বাতি থেকে আমরা মগের মধ্যে জলটা স্থানিত করলাম। ঠিক আছে, বার্নারিস প্রিন্সিপাল রয়েছে, সেটা আমাদের প্রজেক্ট। প্রতিটি চ্যাপ্টার উপর প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। দেখো এই যে প্রজেক্ট 9-এর আমাদের কেস স্টাডি যে প্রজেক্ট, বিষয় সমীক্ষণ, সেটাও কিন্তু আমাদের আছে। এছাড়াও রয়েছে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপরে কিন্তু আমাদের কোর্স রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং, কেস স্টাডি, নেচার স্টাডি, আর এটাও রয়েছে আমাদের নেচার স্টাডির ওপরে কিন্তু আমাদের যে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ, তার উপরে কিন্তু আমাদের প্রজেক্ট কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।